আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। এটি নিউজের নিয়মিত আয়োজন আনোয়ার ইস্পাত নিউজ আওয়ার এক্সট্রায়। আপনারা জানেন যে একাদশ জাতীয় সংসদ নির্বাচন গত বছরের 30 ডিসেম্বর হয়ে গেল। তারপর কি অবস্থা ঠিক এই মুহূর্তে বাংলাদেশের, বিশেষ করে যেটি আমরা পত্রপত্রিকায় গণমাধ্যমে দেখছি যে নির্বাচনের পরবর্তী যে সহিংসতা সেইটা নিয়েও কিন্তু অনেকে উদ্বিগ্ন। আবার অন্যদিকে আমরা যদি একটু রাজনৈতিক দিকে চিন্তা করি যে বিএনপি এখন কি করবে, বিএনপির এই যে ভরাডুবি নির্বাচনে তার পেছনে মূল কারণ কি রয়েছে, আওয়ামী লীগের সামনে কি কি চ্যালেঞ্জ রয়েছে সামনে, এবং যেটি মন্ত্রিসভা আপনারা নিশ্চয়ই জানেন যে নতুন মন্ত্রিসভা হবে, কেমন হতে যাচ্ছে সেই মন্ত্রিসভা, নতুন কোনো চমক কি থাকছে, সার্বিকভাবে এই বিষয়গুলো নিয়ে আমরা সাজিয়েছি। তবে আমাদের আজকের আয়োজনের শুরুতেই আমরা জনপ্রশাসন মন্ত্রী এবং আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক সৈয়দ আশরাফুল ইসলামের প্রতি আত্মার মাগফিরাত কামনা করে এবং তার শোক সন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়ে আজকে আমরা আমাদের আয়োজন শুরু করছি। আপনারা জানেন যে আজকে তার মরদেহ বাংলাদেশে এসেছে এবং আগামীকাল জানাজা শেষে দাফন হবে। আজকে আমাদের যে নিউজ আওয়ার এক্সট্রার বিষয় হচ্ছে নির্বাচনের পর। এই বিষয়ে আলোচনা করার জন্য আমাদের স্টুডিওতে আজ যারা উপস্থিত আছেন চলুন আপনাদের সঙ্গে পরিচয় করে দিই। প্রথমে রয়েছেন আমার হাতের ডান দিক থেকে সিনিয়র সাংবাদিক এবং কলামিস্ট মাহবুব কামাল। স্বাগত জানাচ্ছি আপনাকে মাহবুব কামাল। আছেন সিনিয়র সাংবাদিক অজয় দাশগুপ্ত। আপনাদের দুজনকেই স্বাগত জানাচ্ছি আমাদের আজকের আয়োজনে। আমি প্রথমে একটু মাহবুব কামাল আপনাকে দিয়ে আসলে শুরু করি। একদম যদি একটু নির্বাচন থেকেই আসলে শুরু করি, তারপর বর্তমান প্রেক্ষাপটে আসতে চাই। আপনার দৃষ্টিতে কেমন হলো একাদশ জাতীয় সংসদ নির্বাচন, বিএনপির হারের পেছনে মূল কারণগুলো কি কি, এবং আওয়ামী লীগের জয়ের পেছনে মূল কারণগুলো কি কি? বিএনপির কারণ পরাজয়ের আমি কতগুলো কারণ আইডেন্টিফাই করেছি রেজাল্টের পরে এবং আগেও। সেটার প্রথম কারণটা হচ্ছে আপনার, আমরা যখন বলছিলাম যে লেভেল প্লেয়িং ফিল্ড দরকার, এই লেভেল প্লেয়িং ফিল্ডের মধ্যে প্লেয়িং যে কথাটা আছে তার মানেটা হচ্ছে নির্বাচন একটি খেলা। তার লেভেল প্লেয়িং ফিল্ড কেন? খেলা যখন, তখন সেখানে ফাউল হবে। এখন সরকারি দলও ফাউল করেছে, ঐক্যফ্রন্টও ফাউল করেছে। এখন কথাটা হচ্ছে সরকারি দলের ফাউলগুলো রাষ্ট্রযন্ত্র প্রোটেক্ট করেছে, আর ঐক্যফ্রন্টের যে ফাউলগুলো সেগুলো মানে কলকে পায় নাই, কারণ তাদের পিছনে রাষ্ট্রযন্ত্র ছিল না। এটা একটা কারণ। দুই নম্বর কারণ হচ্ছে ডক্টর কামাল হোসেনের যে এই যে ডাকটা হচ্ছে যে তারা গণজাগরণ হবে এবং ইলেকশনের দিন তারা ভোট কেন্দ্রে যাবে এবং বিজয় নিশ্চিত করবে। উনি তো ইলেকশনের 2 দিন আগে ওই কথা বলেছেন। তার ডাকে মানুষ কেন সাড়া দেয় না, এটা একটা থিওরিটিক্যাল কারণ আমি বের করেছি। সেটা হচ্ছে গণতন্ত্রের যে ক্লাসিক্যাল ধারণা, এটা কিন্তু বিশ্বব্যাপী এখন আর আগের সেই মহত্ব নেই গণতন্ত্রের। বিশ্বব্যাপী কিন্তু এটা মানে আগে যেরকম ছিল যে গণতন্ত্র একটা বিরাট মহৎ আদর্শ ইত্যাদি, এই ধারণাগুলো কিন্তু আস্তে আস্তে কমে যাচ্ছে। সুতরাং ডক্টর কামাল হোসেন বা ঐক্যফ্রন্টের যে গণতান্ত্রিক চেতনার যে ডাক, সেই ডাকটা সেভাবে সাড়া পায় না। এখন ধারণা কেমন বিশ্বব্যাপী বা গণতন্ত্রের ধারণা? মানে আপনার আগে গণতন্ত্রের যে ধারণা ছিল যে মানুষের বাক স্বাধীনতা, মানুষের নিজের মতো করে বিকশিত হওয়ার পরিস্থিতি ইত্যাদি, এখন আপনি ধরেন ইভেন ইউনাইটেড স্টেটসে যেখানে গণতন্ত্রের মানে একটা বিশাল একটা জায়গা, সেখানেও কিন্তু আপনি দেখবেন অনেকগুলো জিনিস কিন্তু কাটেল হয়ে গেছে। সেই আর ধ্রুপদী সংজ্ঞা কিন্তু এখন আর নেই। সুতরাং আমি বলবো যে গত নির্বাচনে উন্নয়নের কাছে গণতান্ত্রিক চেতনার ডাক হেরে গেছে। কারণ আমরা কি দেখেছি, উন্নয়নের কাছে গণতান্ত্রিক চেতনা হেরে গেছে। আচ্ছা, আমি এটা এইভাবে দেখি। এটা গেল একটা কারণ। এটা কি এই নির্বাচনে, এই গত নির্বাচনে? কারণ সরকার পক্ষ থেকে কিন্তু উন্নয়নটাকে বেশি করে জোর দেওয়া হচ্ছিল, সুতরাং উন্নয়নের ব্যাপারটাই মানুষ গ্রহণ করেছে, এই একটা। 3 নম্বর কারণ হচ্ছে আপনার বিএনপির কিন্তু আগামীতে কি হবে, নির্বাচনের পরে কি হবে, এই জায়গাগুলো স্পষ্ট ছিল না মানুষের কাছে। একটা গ্রে এরিয়া ছিল। হ্যাঁ, যে বিএনপি জিতলে প্রধানমন্ত্রী কে হবে। যেমন মহাজোটের ব্যাপারে কিন্তু এটা বোঝাই যাচ্ছিল যে মহাজোট যদি জিতে তাহলে শেখ হাসিনা প্রাইম মিনিস্টার হবে এবং তাদের যে সরকারের যে ধারাবাহিকতা, উন্নয়নের ধারাবাহিকতা, এই ধারাবাহিকতা তারা মেনটেন করবে ইত্যাদি। কিন্তু বিএনপি জিতলে কি হবে? তারেক রহমান প্রধানমন্ত্রী হবে, না ডক্টর কামাল প্রধানমন্ত্রী হবে, না খালেদা জিয়া বের হয়ে সে হবে, না কি, এবং ঐক্যফ্রন্টের ঐক্যফ্রন্ট বাস্তবে টিকে থাকবে কিনা ইত্যাদি, একটা গ্রে এরিয়া, ধূসর এলাকা ছিল। এই ব্যাপারে তারা মানুষের কাছে পরিষ্কার কোনো ধারণা ছিল না।
এইটা গেল এদিকের কারণ। আর মহাজোটে জেতার পেছনে কারণগুলো আমি মনে করি, একটা তো হচ্ছে যে ইলেকশনটা নিয়ন্ত্রিত ইলেকশন হয়েছে, এবারে কোনো সন্দেহ নাই। হ্যাঁ, কি বলে যে মানে এইটা বিশ্বাস করার কোনো কারণ নেই যে বিএনপির 161 আসনে জামানত হারাবে। হ্যাঁ, এটা বিশ্বাস করার তেমন কোনো কারণ নেই। এক ধরনের নিয়ন্ত্রিত ইলেকশন হয়েছে। তবে নিয়ন্ত্রিত না হলে মহাজোট যে জিততো না তা বলা যাবে না, মহাজোট জিততেও পারতো, কারণ কতগুলি ফ্যাক্টরের কারণে। আপনি দেখেন সাধারণ মানুষ কিভাবে দেখছে, মানে দেশ যে 10 বছর আগের বাংলাদেশ এবং এখনকার বাংলাদেশে কিন্তু অনেক পার্থক্য আছে। যেমন একটা ছোট্ট উদাহরণ দেই, এখন আপনি একটা কাজের মেয়েকে পালতে গেলে আপনাকে 12 থেকে 15,000 টাকা খরচ করতে হয়, তার বেতন দিতে হয় 5,000 টাকা, তাকে মানে স্নো পাউডার, লিপস্টিক এই থেকে শুরু করে মোবাইল চার্জ থেকে শুরু করে খাওয়া দাওয়া, ঈদের কাপড় চোপড় ইত্যাদি সব মিলে কিন্তু 12-15,000। অথচ 10 বছর আগে কি ছিল? 10 বছর আগে ছিল আপনার কাজের মেয়েকে ঈদের দুই ঈদে 2টা শাড়ি দিলেই চলতো। অর্থাৎ 10 বছরের তুলনায় এখন অনেক উন্নতি হয়েছে। এবং মানুষ কি দেখছে, যে ঢাকা শহরে মানুষ কি দেখেছে, যে মেট্রো রেল হলে ঢাকার জীবনযাত্রা অন্যরকম হয়ে যাবে। পদ্মা সেতু হলে কয়েকটা জেলার, প্রায় 19-20টা জেলার অন্যরকম হয়েছে। পায়রা বন্দর হলে, মানে এই যে জিনিসগুলো মানুষের মধ্যে আছে, এবং তারা মনে করেছে যে ঐক্যফ্রন্ট যদি যেতে তাহলে এই উন্নয়নের ধারাবাহিকতা হয়তো মানে বন্ধ হয়ে যেতে, পরিবর্তে প্রতিশোধ পরায়ণতার রাজনীতি শুরু হবে। এটা একটা কারণ। তারপরে আরেকটা কারণ হচ্ছে বিএনপির পজিটিভ রাজনীতিও কিন্তু মানে আপনার মহাজোটের বিজয়ের একটা বড় কারণ বাই ডিফল্ট। সেটা হচ্ছে বিএনপি কিন্তু এইবার সাম্প্রদায়িকতাকে রাজনীতিতে ব্যবহার করেনি। অথবা ধরেন যেমন 2001-এ কি বলেছিল তারা, যে আওয়ামী লীগ জিতলে মসজিদে উলুধনু হবে, এই ধর্মকে ব্যবহার করা হয়নি এবার। এইটা কিন্তু ইন ইফেক্ট এটা মহাজোটের পক্ষে গেছে। তারপর ধরেন গ্রামাঞ্চলে এই যে সেফটি নেটওয়ার্ক, যেটা নিরাপত্তা বেষ্টনী, গ্রামের সাধারণ যে একদম নিচু স্তরের যারা মানুষ, তারা নানা রকম সুবিধা ভোগ করেছে, যেমন বিধবা ভাতা, বয়স্ক ভাতা, তারপরে আপনার ওই যে নানা রকম আসলে এই নির্বাচনে সেই এই জিনিসগুলো করেছে, এই কাজ করেছে। আচ্ছা, তারপর তরুণ প্রজন্মের, এই যে অনেকে বলে যে তরুণ প্রজন্ম যেহেতু বিএনপির শাসনামল দেখেনি, সুতরাং এই শাসনামলে যে এই সমস্ত নিপীড়নমূলক যে শাসন ব্যবস্থা, এইটার কারণে বিএনপিকে ভোট দিবে। ব্যাপারটা কিন্তু তা না। ব্যাপারটা হচ্ছে তরুণ প্রজন্ম তারা একটা মানে ডিজিটাল বাংলাদেশের যে সুবিধাগুলো ভোগ করছে, তারা দেখছে যে এই সরকারই বাংলাদেশটাকে ডিজিটালাইজড করেছে, এবং তরুণ প্রজন্ম তো দে আর ডেডিকেটেড টু আপনার কি বলে যে এই ডিজিটাল বাংলাদেশ। সো ফলে তারা দেখছে এই সরকারই তো এগুলি করছে, তাই না? ফলে তরুণ প্রজন্মের একটা বড় অংশ কিন্তু আবার মহাজোটকে ভোট দিয়েছে, আমি যেটা মনে করি। সেই বিষয়গুলো জানলাম। এখন নির্বাচনের পরের বিষয়টাও নিয়েও আবার আপনার কাছে আসবো, তবে তার আগে একটু অজয় দাশগুপ্তর কাছে যেতে চাই। মাহবুব কামাল বেশ কিছু কারণ বলেছেন, এর সঙ্গে কি আর কোনো কারণ আপনি যুক্ত করতে চান কিনা, বিশেষ করে বিএনপির এই পরাজয়ের পেছনে এবং আওয়ামী লীগের এরকম জয়ের পেছনে? আর আরেকটা বিষয় একটু আসতে চাই, যে নির্বাচনের পরের যে সহিংসতা, এটা নিয়েও কিন্তু গত কয়েকদিন ধরে পত্রপত্রিকা, গণমাধ্যমে আলোচনার পাশাপাশি সমালোচনা হচ্ছে। এই বিষয়গুলোকে কি? প্রথমত সৈয়দ আশরাফের প্রতি শ্রদ্ধা জানাই, এবং গত কাল আজ নানান জনে অনেকে নানাভাবে তার প্রসঙ্গে বলেছে, তার গুণের কথা বলেছে। আওয়ামী লীগের শীর্ষ পর্যায়ের মন্ত্রী আছেন বা দলের নানা পর্যায়ে আছেন, তারা বলছেন, ডক্টর কামাল বলেছেন, মির্জা ফখরুল বলছেন। আমি শুধু একটাই অনুরোধ করব সবার প্রতি, যে যা যা বলেছেন তার সম্পর্কে তার ভালো দিকগুলো নিজেদের জীবনে সেটা অনুসরণ করার যতটা পারেন। সবটা পারবেন না। প্রশ্ন রাখি অজয় দাশগুপ্ত, যে সৈয়দ আশরাফের মতো কতজন রাজনীতিবিদ এখনকার আপনি পাবেন? সেজন্য কিন্তু কথাটা বললাম, যে যারা বলছেন তার প্রশংসা করছেন, যদি বলেনি যে ওনারা এইগুলো ভালো, তাহলে নিজে কিছু করে দেখান, মিতভাষী হন, অনাবশ্যক কথা রাজনীতিতে না বলেন, প্রতিপক্ষর ব্যাপারে আপনি রাজনৈতিকভাবে কথা বলেন। যেমন তিনি বলেছিলেন হেফাজতকে 2013 সালের 5ই মে, যে সন্ধ্যার মধ্যে আপনারা যে সময় দিয়েছিলেন সেটা অনেক আগে অতিক্রম করে গেছে, এরপরে রাজপথে থাকতে পারবেন না, এটা বেআইনি, এই সময়ের মধ্যে ভেঙে চলে যান। যে দৃঢ় কণ্ঠ, হাজার হাজার লোক মানে মুহূর্তে নীরবে কোনো স্লোগান ছাড়া প্রস্থান করলো, এই যে দৃঢ় সংকল্পটা তার, এবং যে কথাটা সৈয়দ আশরাফ বলে
সেটা মানতে হবে, লঙ্ঘন করা যাবে না। এটা কিন্তু হেফাজত ইসলামের, যাদের পেছনে বিএনপি বলেছিল যে ঢাকাবাসী তোমরা যাও, দলের নেতাকর্মীরা যাও, খাবার নিয়ে যাও, রাতে ঘুমানোর ব্যবস্থা করো, মানুষ কিন্তু সেইটাকে গুরুত্ব দেয় না। সৈয়দ আশরাফ বলেছে শুনতে হবে। উনি কিন্তু মানে কোনো আইন শৃঙ্খলা বাহিনীরও শীর্ষ পদে নেই, উনি সরকারেরও প্রধান না, কিন্তু যা বলেছেন মেনেছে। এই দৃঢ়তাটা রাজনীতিতে থাকতে হবে। তার সম্পর্কে বলা হচ্ছে যে দুর্নীতির সঙ্গে যুক্ত ছিলেন না, বলা হচ্ছে অনিয়ম করতেন না, বলা হচ্ছে যে সবার সঙ্গে মধুর ব্যবহার করতেন, এমনকি দেশের মধ্যে দায়িত্ব পালন করছেন কিন্তু আন্তর্জাতিক অঙ্গনে তার একটা উজ্জ্বল ভাবমূর্তি গড়ে তুলতে পেরেছিলেন। জি, গুরুত্বপূর্ণ নেতারা তার সঙ্গে কথা বলতে চাইতেন। সেই অবস্থানটা আশা করব যে আওয়ামী লীগের মধ্যে, আওয়ামী লীগের বাইরে যতটুকু পারেন তার কাছ থেকে গ্রহণ করুন। এটা হচ্ছে এই দিকে। আর নির্বাচনের প্রসঙ্গে আমি বলি যে ধরেন যখন নেপোলিয়ন সম্রাট বা আলেকজান্ডার বা এই পর্যায়ের মানে বিশ্ববিজয়ী বীর যারা, তারা যখন কোনো অভিযানে যেতেন তখন যা কিছু দরকার অভিযানের জন্য, সেনাবাহিনী দরকার, তার খাবার দরকার, তার অস্ত্র দরকার, গোলাবারুদ দরকার, বাড়তি অর্থ দরকার, মানে নিরাপদ আশ্রয় দরকার, প্রয়োজনে নিরাপদে ফেরত সরে যেতে হবে সেরকম পরিকল্পনা দরকার, বিজয়ী স্থানে কিভাবে করবে প্রশাসন, সব কিছু কিন্তু একটা ছক থাকতো, মহড়া হতো। আওয়ামী লীগ সভাপতি প্রধানমন্ত্রী শেখ হাসিনা 2014 5ই জানুয়ারির পরের 5 বছর এই 2018-তে আওয়ামী লীগকে বিজয়ী করার জন্য এই যা যা করণীয় সব কিছু প্রস্তুতি নিয়েছেন, এবং এই প্রস্তুতির কাছে বিএনপি তার মিত্ররা অসহায়ের মতো আত্মসমর্পণ করেছে। আপনি দেখেন কোনো ক্ষেত্রে কোনো ঘাটতি ছিল? অতীতে কি কখনো দেখেছেন যে মানে আর্মি, নেভি, বিমান বাহিনীর সাবেক শীর্ষ পর্যায়ের ব্যক্তিরা, কর্মকর্তারা বলেছে যে হ্যাঁ মুক্তিযুদ্ধ, 71, শেখ হাসিনা, উন্নয়ন, ফেরত আসতে হবে? 20-25 জন সাবেক আইজিপি সহ অনেক পুলিশ অফিসার, প্রশাসনের শত শত অবসরপ্রাপ্ত লোক, পেশাজীবীদের গুরুত্বপূর্ণ ব্যক্তিবর্গ। অতীতে কোনো নির্বাচন, আমি 70 থেকে প্রতিটি নির্বাচন অনুসরণ করি, কখনো কিন্তু এটা হয় নাই। অর্থাৎ একটা সামগ্রিক প্রস্তুতি ছিল। তার সঙ্গে দৃশ্যমান মানুষ দেখেছে যে হ্যাঁ এই যখন মানে তার মধ্যে আপনি যদি বলেন যে নির্বাচনে আমাদের মানে রাষ্ট্রবিজ্ঞানের ভাষায়ও বলা হয় যে বুর্জোয়া নির্বাচন করবা বুর্জোয়া নির্বাচনের মতো। এইখানে মেকিয়াভেলি হচ্ছে আদর্শ, এখানে চাণক্য হচ্ছে আদর্শ। মাহবুব কামাল বলছিলেন যে উন্নয়নের কাছে গণতান্ত্রিক চেতনা হেরে গেছে এই নির্বাচনে। উন্নয়নের কাছে আরো হয়তো একটু মানে আরেকটু এইভাবে বলা যায় যে উন্নয়নের মানে যা হয়েছে এবং যা হতে পারে, এই দুইটা বিষয়ে শেখ হাসিনা স্পষ্ট করতে পেরেছে। আপনি দেখবেন ভারতে নরেন্দ্র মোদী যখন 2014-তে জিতে আসলেন তখন কিন্তু উনি বলেছিলেন যে আমি উন্নয়ন দেব, আধুনিক ভারত গড়ব, বিশ্বের বুকে ভারত চীনের সমকক্ষ হয়ে যাবে। জি, এই তখন আমরা কিন্তু অনেকে আলোচনা করেছিলাম যদি তিনি তাতে ব্যর্থ হন তাহলে ব্যাক টু দ্য স্কোয়ার, অর্থাৎ ধর্মের স্লোগানে ফেরত যাবেন। বিজেপি দেখেন গত কিছুদিনে কিন্তু রাম মন্দির ওই সব ইস্যুতে উগ্র সোচ্চার হয়েছে। তার মানে কি উন্নয়নের স্লোগানটা যা বলেছেন সেটা করতে পারেননি। কিন্তু শেখ হাসিনা দেখেন এটা পুরো এশিয়ার অঞ্চল যদি দেখেন যে তাকে আপনি এই কৃতিত্বটা দিতে হবে, আপনি তার পক্ষে থাকেন বা না থাকেন, যে তিনি উন্নয়ন বলেছেন 2009 থেকেই বলছেন, ডিজিটাল বাংলাদেশ বলেছেন, আরও বহু জায়গায় বলেছেন। সবচেয়ে বড় হলো আমাকে খ্যাতিমান অনেক অর্থনীতিবিদ, অনেক পণ্ডিতজন হিসেবে স্বীকৃত সমাজে বলেছেন যে তুমি কি ভাবো যে বাংলাদেশের 7% জিডিপি গ্রোথ সম্ভব? তুমি কি ভাবো যে বাংলাদেশ স্বল্পোন্নত দেশের গণ্ডি ছাড়িয়ে বের হয়ে আসতে পারবে? এইটা কিন্তু সম্ভব করেছে আর কি। পদ্মা সেতুর সময় আমাদের দেশের সেরা অর্থনীতিবিদ যারা, তারা বলেছে যে পদ্মা সেতুতে যে ফান্ডটা গভর্নমেন্ট
লোকাল ফান্ড থেকে নিবে, বিশ্বব্যাংক 1% বা 0.5% ইন্টারেস্টে ঋণ দিত, কিন্তু এখন তো দেশের মধ্যে যে টাকাটা নিবে এই যে বিশ্বব্যাংকের সস্তা টাকা সেটা তো পাওয়া যাবে না। এখন দেখেন বিশ্বব্যাংক পদ্মা সেতুতে $120 কোটি দিতে চেয়েছিল, এশীয় উন্নয়ন ব্যাংক আরও কিছু দিতে চেয়েছিল, সব মিলিয়ে $300 কোটি। এখন বিশ্বব্যাংক তার চেয়ে একাই অনেক বেশি টাকা, যে টাকাটা পদ্মা সেতুতে দিতে চাচ্ছিল তার চেয়ে অনেক বেশি টাকা কিন্তু তারা অন্য খাতে আমি একটা দিতে জিনিস একটু চাচ্ছে। প্রশ্ন রাখতে চাই অজয় দাশগুপ্ত, যে নির্বাচনের বিষয়ে আওয়ামী লীগের এই রকম জয় কি আপনি আশা করেছিলেন? হ্যাঁ, এটা আরেকটা কারণ যেটা এখনো ততটা উচ্চারিত না। আমার মনে হয়েছে যে শেখ হাসিনা 15ই আগস্টের বিপর্যয়ের সঙ্গে যারা প্রত্যক্ষ বা পরোক্ষভাবে জড়িত, 2004-এর 21শে আগস্টে একটা 60 বছরের পুরানো রাজনৈতিক দলের নেতা কর্মী সবাইকে এক গ্রেনেড, ভয়ঙ্কর গ্রেনেড অভিযানে নিশ্চিহ্ন করতে দিয়েছিল। যারা 10 ট্রাক অস্ত্র নিয়ে এসেছিল বাংলাদেশের ভূখণ্ডে আসামের উলফাকে দেওয়ার জন্য, সেই রাজনৈতিক শক্তিকে বাংলাদেশে আর মাথা তুলে দিতে পারবেন না, এই প্রেমিস থেকে অগ্রসর হয়েছেন। এবং সেই ক্ষেত্রে বলবো তিনি সফল হয়েছেন। তিনি জানেন আওয়ামী লীগের বিরোধী শক্তি দেশে আছে, ভবিষ্যতে আরও দাঁড়াবে, কিন্তু এই 15ই আগস্ট 21শে আগস্ট যারা জড়িত হোতা যারা, তাদেরকে তিনি দাঁড়াতে দিবেন না। আমি যদি একটু অন্য দিক দিয়ে বলি, যে বিএনপির এই রকম পরাজয় কি আপনি আশা করেছিলেন? হ্যাঁ, আওয়ামী লীগের বিজয় মানেই বিএনপির এরকম। আমি যেটা আগেই কিন্তু বলছি যে শেখ হাসিনা যে মানে ব্যবস্থাপনা করেছেন তার শক্তি সমাবেশ ঘটানোর, সেটা সেই যে প্রস্তুতি নিয়ে অগ্রসর হয়েছে, সেই প্রস্তুতিতে বিএনপি কিন্তু গত 2-3 বছর ধরেই, কিংবা বলবো 2015-তে সরকার উৎখাতের যে চেষ্টা করেছিলেন উনি, সেই উৎখাতের চেষ্টাই কিন্তু উনি বিএনপি 2015-র 3 মাসের হরতাল অবরোধের পরে একদিনের জন্য কি বিএনপি রাজপথে দাঁড়াতে পেরেছে? তার একজন প্রার্থীও কি স্বস্তিতে জনসংযোগ করার মতো সুযোগ অবকাশ পেয়েছে? পারেনি তো। এবং শেখ হাসিনা বা তার দল বা তার যে প্রস্তুতি, সেই সুযোগ কোনোভাবেই দেয়নি। কিন্তু একটা বিরতিতে যেতে হবে, বিরতির পর আমরা যাব নির্বাচনের পরের যে ঘটনা প্রবাহ কেমন হতে যাচ্ছে এবং এখন পর্যন্ত কেমন হয়েছে, বিশেষ করে সর্বশেষ যে খবর যে গণফোরামের 2 জন যারা নির্বাচিত হয়েছেন তাদের ব্যাপারে ডক্টর কামাল ইতিবাচক। যে এটাও শুনতে আমাদের বিস্ময় জাগবে না যে বিএনপির 5 জন হয়তোবা এই পথে চলতে সিদ্ধান্ত নিতে পারেন। এই ব্যাপারে আরো বিস্তারিত জানবো একটা ছোট্ট বিরতির পর। প্রিয় দর্শক, আমরা আশা করছি আমাদের সঙ্গে থাকবেন। আবারও স্বাগত আনোয়ার ইস্পাত নিউজ আওয়ার এক্সট্রায়। আজকে আমাদের বিষয় হচ্ছে নির্বাচনের পর, বিশেষ করে নির্বাচনের পর এখন কি অবস্থা এবং কেমন আসছে সামনের দিনগুলো, সে নিয়ে আমাদের আজকের আলোচনা সাজিয়েছি। আবারও একটু মাহবুব কামালের কাছে আসতে চাই। নির্বাচনের আগের ব্যাপারগুলো নিয়ে আমরা আলোচনা করলাম এবং নির্বাচনের যেই বিশ্লেষণও আমরা করলাম। একটু নির্বাচনের পরের খবরে আসি, যে এই যে 5 দিন অতিবাহিত হয়ে গেছে নির্বাচনের, এবং আমরা দেখলাম যে রাজশাহীর গোদাগাড়ি ও তানোরে আওয়ামী লীগ এবং বিএনপির সমর্থকদের মধ্যে নির্বাচন কেন্দ্রিক সহিংসতা, এবং এছাড়াও সিলেটে আপনি নিশ্চয়ই জানেন যে 30টির মতো মামলা হয়েছে শুধুমাত্র সিলেটে নির্বাচন পরবর্তী সহিংসতার ঘটনায়। আর সুবর্ণচরের ঘটনা তো অনেক আলোচিত, সমালোচিত। সার্বিকভাবে এই বিষয়টিকে কিভাবে দেখছেন, খুব সংক্ষেপে? আচ্ছা, না অজয়দা, যে শেখ হাসিনার কথা বলছিলেন, এটা আমি একটু একটা জিনিস যোগ করি। আমাকে এক বন্ধু আমাকে বেশ কিছুদিন আগে বলছিল যে শেখ হাসিনা বঙ্গবন্ধুর চেয়ে বড় নেতা। তা আমি বলছিলাম যে কেন? সে বলছিল যে বঙ্গবন্ধু পাওয়া ধন হারাইছে আর শেখ হাসিনা হারানো ধন উদ্ধার করছে। হ্যাঁ, আবার এই কথাটা আমার খুব ভালো লাগছিল। যাই হোক, যে রেজাল্টটা হয়েছে সেই রেজাল্টটা ব্যক্তিগতভাবে আমার পছন্দ হয়নি। মানে এই যে এত সিট যে আওয়ামী লীগ মহাজোট পেল, এটা আমার পছন্দ হয়নি। কারণটা হচ্ছে অমর্ত্য সেন কত পেলে আপনি খুশি হতেন? আমি আমার যেটা ইচ্ছা ছিল সেটা হচ্ছে যে অপোজিশন সব মিলিয়ে 100টা সিট পাক, সেখানে বিএনপি হয়তো 60-70টা ইত্যাদি।
কারণ অমর্ত্য সেন বলছে যে আমাদের এই যে ইন্ডিয়া পাক বাংলাদেশ সাবকন্টিনেন্ট, এটা একটা আর্গুমেন্টেটিভ সোসাইটি। এখানকার মানুষ তর্কপ্রিয়, এখানকার মানুষ মানে নিজের মতকে প্রকাশ করতে চায়, অন্যের সাথে ঝগড়া বিবাদ করে নিজের মত নিয়ে। এখানে একচেটিয়াকরণ এইটা কিন্তু ভালো ফল দিবে না, দেয় না। এখানে কি হবে দেখেন, সংখ্যাটা কোথায় আপনার? সংখ্যাটা আমি বলি, যখনই সোসাইটিতে কিন্তু ভ্যাকুয়াম বলতে কিছু থাকে না, এটা ডায়ালেকটিক্সের একটা সূত্র আছে। যেমন এই ম্যাটারটা, এখানে নেগেটিভ এবং পজিটিভ দুইটা জিনিস আছে বলে এই ম্যাটারটা এক্সিস্ট করতেছে। সোসাইটিও এক্সিস্ট করে দুইটা পরস্পর বিরোধী সত্তার অস্তিত্বের কারণে, তা নাহলে সোসাইটি কিন্তু হাঁসফাঁস করবে। যেমন জাসদের জন্ম হয়েছিল কেন? যখন স্বাধীনতা আমরা পেয়ে গেলাম, আওয়ামী লীগ ছাড়া আর কিছু নেই, তখন সোসাইটি হাঁসফাঁস করতেছিল যে বিরোধী শক্তি কোথায়, কন্ট্রাডিকশন কোথায়, দ্বন্দ্ব কোথায়। এই দ্বন্দ্বের চাহিদার কারণে কিন্তু জাসদের জন্ম হয়েছিল। সুতরাং আপনি যখন একচেটিয়াকরণ করবেন, তখন হবে কি এখানে এভিল ফোর্স ডেভেলপ করবে, এবং হতে পারে যে উগ্রবাদ ডেভেলপ করবে, র্যাডিক্যাল ফোর্স ডেভেলপ করবে। আপনি যদি গণতান্ত্রিক সংসদীয় ধারার গণতন্ত্রে আপনার যদি বিরোধী পক্ষ, কনস্টিটিউশনাল বিরোধী পক্ষ না থাকে, তখন হবে কি এই ফাঁক ফোকর দিয়ে সোসাইটি হাঁসফাঁস করবে। একচেটিয়াকরণ সোসাইটি সহ্য। তাহলে আওয়ামী লীগের সামনে এখন সবচেয়ে বড় চ্যালেঞ্জ কি? বড় চ্যালেঞ্জ হচ্ছে আওয়ামী লীগের সামনে, তাকে আওয়ামী লীগকে সুয়োমোটো করতে হবে। সুয়োমোটো মানে নিজস্ব উদ্যোগ, যেহেতু বিরোধী দল ভার্চুয়ালি নেই মানে জাতীয় পার্টি তো জাতীয় পার্টি এবার বিরোধী দলে। 20-22 জন জাতীয় পার্টি, এবং জাতীয় পার্টি এমনিতেই একটি ম্রিয়মাণ পার্টি। বিএনপি যেভাবে ইফেক্টিভ বিরোধী পার্টি হতে পারত, জাতীয় পার্টি সে পারবে না। আমি সুতরাং যদি একটু এর সঙ্গে একটু যুক্ত করি যে বিএনপির যে 5 জন নির্বাচিত হয়েছেন, তারা যে শপথ, বিএনপির পক্ষ থেকে যে শপথ না নেওয়ার সিদ্ধান্ত হয়েছে, এটা কি সঠিক আপনার দৃষ্টিতে? না, আমার মনে হয় সঠিক না, এবং আমার মনে হয় আলটিমেটলি এরা শপথ নিতে পারে, কারণ কিভাবে সেই আশাবাদটা দেখতে পাচ্ছেন? আশাবাদটাতে যারা ইলেক্টেড হয়েছে, তারা তো একটা যুদ্ধে অবতীর্ণ হয়ে জিতেছে, তাই না? সেই মানে রিওয়ার্ডটা তারা কেন ফেলে দিবে? তারপরে এমপিশিপের অনেক ফিনান্সিয়াল বেনিফিটও আছে এমপিশিপের। এখন এই 5 জন ধরেন যে, হ্যাঁ এমন হইতে পারে যদি একেবারেই তারা যদি ডেডিকেটেড টু দি পার্টি হাইকমান্ড হয়ে থাকে, তাইলে হয়তো করবে না। কিন্তু আমাদের দেশের রাজনীতি, মির্জা ফখরুল নিজেও তো একজন নির্বাচিত হয়েছেন, তিনি একটি আসনে। এবং এমনও হইতে পারে বিপদে তিনি আছেন, এবং এমনও হইতে পারে এই যাওয়া না যাওয়াকে কেন্দ্র করে বিএনপিতে একটা স্প্লিটও হইতে পারে, একটা বিভক্তিও দেখা দিতে পারে। হ্যাঁ, যাই হোক, আমি যেটা বলছিলাম, কিন্তু গণফোরামের যে 2 জন, তাদের আর কি শপথ নেওয়ার ব্যাপারে কিন্তু ডক্টর কামাল ইতিবাচক, যেটা পত্রপত্রিকা, এটা না হওয়ার কোনো কারণ নাই। কেন ডক্টর কামাল কেন আসলে ইতিবাচক, এই বিষয়টি একটু জানতে চাই। এখানে ব্যাপারটা হয়েছে, 2 জন গণফোরামের 2 জন এমপি থাকা মানে গণফোরাম পার্টি হিসাবে, গণফোরামকে তো পার্টি হিসেবে সেটা ইগনোর করার মতো পার্টি, তাই না? যখনই আপনার বিএনপির 5টা আসন, গণফোরামের 2টা আসন, তখন বোঝা যাচ্ছে যে গণফোরাম বিএনপির প্যারালাল একটা কিছু। সেখানে 2 জন এমপি যদি পার্লামেন্টে বসে, তারা যদি ভোকাল হইতে পারে, তারা যদি পার্লামেন্টে বক্তব্য রাখতে পারে, তাহলে পার্টি হিসেবে গণফোরামের একটা ভালো এক্সিস্টেন্স প্রমাণ হয়। কিন্তু গণফোরাম, বিএনপি সবাই তো জাতীয় ঐক্যফ্রন্টের মধ্যে আছে। ঐক্যফ্রন্ট ছিল একটা ইলেকটোরাল অ্যালায়েন্স, ইলেকশন তো হয়ে গেছে। এখন আপনি দেখবেন ঐক্যফ্রন্টের মধ্যে নানা কারণে নানা মতভেদ দেখা দিবে, এবং এই ঐক্যফ্রন্ট কতদিন টিকবে আই এম নট শিওর। তাহলে কি এর মধ্যে ফাটল ধরতে পারে? হ্যাঁ, ধরতে পারে। ফাটল তো ইলেকশনের আগেও ধরার ঐক্যফ্রন্ট কার্যত আছে কিনা সেটাও একটা বড় ব্যাপার। আচ্ছা, আমি যেটা বলছিলাম, এখন এই যে একচেটিয়াকরণ হয়ে গেল এবং কার্যকর বিরোধী দল থাকলো না, এইটাকে কম্পেনসেট করতে পারে সরকার। সেটা কিভাবে? যেমন গত শাসনামলে যে 2টা ল্যাক ছিল এই সরকারের, একটা ছিল সুশাসনের অভাব, আর একটা ছিল দুর্নীতি, 2টা মেজর ইস্যু ছিল। এই 2টা ব্যাপারে যদি সরকার যদি মানে 100% মনোযোগ দেয়, করাপশনের ব্যাপারে যদি 0 টলারেন্স দেখায়, এবং সুশাসনের ব্যাপারে 100% মনোযোগ দেয়, এবং এই 2টা ক্ষেত্রে যদি তারা সাফল্য অর্জন করতে পারে, তাইলে কিন্তু সোসাইটির ওই যে আমি যেটা বললাম যে বিরোধী দলের অনুপস্থিতিতে, কার্যকর বিরোধী দলের অনুপস্থিতিতে র্যাডিক্যাল ফোর্স, উগ্রবাদ দেখা দিতে পারে, সেইটা মিনিমাইজ হয়ে যাবে। কিন্তু মাহবুব কামাল, কেউ বলছেন যে এই যে অ্যাবসলিউট যে এটা তারা আওয়ামী লীগ পেল, এতে কি আসলে এই যে সুশাসন নিশ্চিত করা আওয়ামী লীগের জন্য অনেকটা বেশি চ্যালেঞ্জিং না? আমি বলতেছি, এমনি পলিটিক্যাল সায়েন্সে বলে অ্যাবসলিউট পাওয়ার করাপ্টস অ্যাবসলিউটলি, এটা ঠিক আছে, এবং ব্রুট মেজরিটি হলে নানা রকম প্রবলেম হয়। আমি একটা চ্যালেঞ্জের কথা বলতে পারি একেবারে অভিজ্ঞতা থেকে। 70 সনে
প্রাদেশিক পরিষদে বিরোধী দল থেকে জামাতের 2 জন জিতলো, একজন জামাত, নুরুল আমিনের পার্টির 2 জন, প্রাদেশিক আর নুরুল আমিন একজন, এত পাকিস্তান চলে গেল। বিরোধী দল যাদের নিয়ে গণপরিষদ সংবিধান প্রণয়ন হলো, তার মধ্যে বিরোধী দল বলতে একমাত্র ন্যাপের সুরঞ্জিত সেনগুপ্ত। তাকে কিন্তু ওই যে 35 জনের সংবিধান প্রণয়ন কমিটি হয়েছিল, তারও সদস্য করা হয়েছিল। বঙ্গবন্ধু একদিন বললেন তাকে যে তুই, তখন তো তার বয়স এরকম 26-27 এরকম আর কি, তাজউদ্দিনের সাথে একটু কথা বলিস। ন্যাপের সংসদ সদস্যকে? হ্যাঁ, তাজউদ্দিন সাহেব তখন অর্থমন্ত্রী, বঙ্গবন্ধু প্রধানমন্ত্রী। তো বঙ্গবন্ধু তাকে বাসায় ডেকে খাওয়ালেন, নিজের বাসায়, এবং বললেন যে তাজউদ্দিনের সাথে আমি কথা হয়েছে, তুই তাজউদ্দিনের সাথে দেখা করিস। তাজউদ্দিন বলল যে বঙ্গবন্ধু চাইছেন যে তুমি খুব লম্বা সময় নিয়ে সংবিধান বিষয়ে তোমার যা কিছু আছে, বিরোধী যত কণ্ঠ হতে পারে সব কিছু তুমি বলো, এটা বঙ্গবন্ধু চাইছেন। সুরঞ্জিত দাকে আওয়ামী লীগের নেতাদের যারা সংবিধানে, তাদের 5 মিনিট 7 মিনিট 10 মিনিট বরাদ্দ, স্পিকার বললেন যে আপনি যতক্ষণ খুশি বলতে পারেন। উনি বক্তৃতা আওয়ামী লীগের সমালোচনা করছেন, বঙ্গবন্ধুর পরোক্ষ সমালোচনা করছেন, সব ন্যাপ তখন সমাজতন্ত্র, গরিবের রাজত্ব, অন্ন বস্ত্র, শিক্ষা, চিকিৎসা, বাসস্থান এগুলো রাখতে হবে সংসদে সব কিছু বলে যাচ্ছেন, আওয়ামী লীগের সমালোচনা করছেন। আওয়ামী লীগের অনেক নেতা ক্রমাগত উঠে দাঁড়িয়ে, তার মধ্যে এখন যারা মন্ত্রী আছেন এদেরও কেউ কেউ ছিলেন, ক্রমাগত আপত্তি। বঙ্গবন্ধুর পাশে সংসদের উপনেতা সৈয়দ নজরুল ইসলাম, সৈয়দ আশরাফুল ইসলাম সাহেবের বাবা, উনি তখন উঠে দাঁড়ালেন বঙ্গবন্ধুর ইঙ্গিতে যে সুরঞ্জিত বাবু বলছেন তাকে কেউ বাধা দিবেন না। এবং সুরঞ্জিত দার পুরো বক্তৃতা আমি পড়েছি, প্রায় 1 ঘন্টার মতো বক্তৃতা দিয়েছেন, এবং দিনের পর দিন তাজউদ্দিন সাহেবের কথা হলো, বলেছেন যে এই বইতে এইটা আছে, এই বইতে এইটা আছে, তুমি পার্লামেন্টের লাইব্রেরিতে যাও, সেখানে এই বিষয়গুলো পাবে। সুরঞ্জিত দা সেই অনুযায়ী সব কিছু নোট নিয়ে এসে সেই বক্তব্য রাখলেন সংসদে। আপনি এই 7 জন যদি বলেন বিরোধী, তারপরে আমাদের 70 ধারা আছে, আপনি সরকারের বিরুদ্ধে ভোট দিলেন না, কিন্তু আপনার দলের মধ্যে যারা, তাদেরকে আপনি অনেক বিষয়ে কথা উন্মুক্ত করে দিতে পারেন। তারা তো সরকারের পতন ঘটাবে না, কিন্তু সরকারের কোনো ভুল ত্রুটি হলে পরে পলিসিগতভাবে বা অন্য কোনোভাবে সেই ব্যাপারে আপনি তাদেরকে মুখ খুলতে দেন, কথা বলতে দেন। সংসদের বাইরে যে মত আছে, মিডিয়া আছে, সিভিল সোসাইটি আছে, তাদেরকে কথা বলতে দেন। তাহলে অজয় দাশগুপ্ত, আমরা এটা বলতে পারি যে বিএনপির যারা যে 5 জন নির্বাচিত হয়েছেন, তারা যদি শপথ না নেয়, এটাও হবে বিএনপির জন্য একটা বড় ভুল। বিএনপি তো সংসদে নেই এখন। রিজভী সাহেব প্রতিদিন গত 5 বছর প্রেস কনফারেন্স করেছেন, কোনো কোনো দিন 2টাও করেছেন, দুনিয়াতে এই নজির নেই। আবারও কি 5 বছর এই কাজ করবেন? সংসদে নেই, তাহলে তার কথাটা বলতে হবে। প্রতিদিন প্রেস কনফারেন্স, আমি রাজপথও করতে পারছেন না। আপনি যদি এই পথেই, ডক্টর কামাল বা অন্যরা কি স্লোগান দিয়েছিল, শেখ হাসিনা মুক্ত বাংলাদেশ, তাই না? তো সেই মুক্ত বাংলাদেশ পারেন নাই, ব্যর্থ হয়েছেন। তারপরে এখন আবার পাবলিক প্রেমিসে গিয়ে সেই রাজনীতি এখন যারা ক্ষমতায় আছে আরো বড় শক্তি নিয়ে সেটা করতে দিবে বিএনপিকে? আমি যদি একটু একটা জিনিস একটু জানতে চাই অজয় দাশগুপ্তের কাছে, তারপরে আসি মাহবুব কামালের কাছে। এই যে বিএনপির যে 5 জন নির্বাচিত হয়েছেন, বিএনপির পক্ষ থেকে যে তাদেরকে শপথ না করানোর যে সিদ্ধান্ত নেওয়া হয়েছে, এর পেছনে কি কারণ থাকতে পারে? বিএনপি যারা বিএনপি পরিচালনা করে, তাই না, তারা তো এই গেমে হেরে গেছেন। মাহবুব ভাই যেটা বললেন যে খেলা যদি বলেন লেভেল প্লেইং ফিল্ড, ইটস এ প্লে। এই প্লেটা তো ছিল যে শেখ হাসিনাকে 15ই আগস্ট তার পরিবারকে নিশ্চিহ্ন করা হয়েছে, যারা আবার দীর্ঘ 25-30 বছরে দাঁড়িয়েছে তাদেরকে 2004 সালে নিশ্চিহ্ন করার চেষ্টা করা হয়েছে। শেখ হাসিনা কি আরও তাদেরকে, এই রাজনীতির থেকে তো তারা বের হয়নি। আচ্ছা, আমি যেটা বলতে চাই সেটা হচ্ছে যে বর্তমানে বিএনপির যে অবস্থা, বঙ্গবন্ধু মারা যাওয়ার পরে আওয়ামী লীগের অবস্থা তার চেয়ে করুণ ছিল, এর চেয়ে করুণ ছিল। আমি তো এখন
বিএনপির পক্ষে কিছু বলছি, খালেদা জিয়ার মুক্তি চাওয়া যাচ্ছে, খালেদা জিয়ার নাম উচ্চারণ করা যাচ্ছে, তারেক রহমানের কথা বলা, সবই করা যাচ্ছে। ৭৫ থেকে ৭৯ সাল পর্যন্ত দাদা সাক্ষী, শেখ মুজিবের নামটা পর্যন্ত নেওয়া যায় নাই। তার নাম ৯০ পর্যন্তই নেওয়া যায় না, আমি বলি একেবারে মানে একেবারে আক্ষরিক অর্থে, আক্ষরিক লিটারেলি নেওয়া যায়নি 79 পর্যন্ত, ঠিক আছে। এবং শেষ পর্যন্ত ওই যে দৈনিক খবর তারা একটা পত্রিকা বের করলো বঙ্গবন্ধুর ছবি দিয়ে ১ টাকা করে বিক্রি, সেটাই বোধহয় প্রথম পাবলিকের কাছে গেল বঙ্গবন্ধুর ছবি। সেই তুলনায় আজকের যে কি বলে যে বিএনপি অনেক অ্যাডভান্টেজিয়াস পজিশনে আছে। শত শত নেতা জেলে জেলে ৪ জনকে মেরে ফেললো। হ্যাঁ, তাই এবং আপনার সেখানে জিয়াউর রহমান একটু বুদ্ধিমান ছিলেন কারণে উনি ৫টা না দিয়ে ৩৯টা সিট দিয়েছিলেন আওয়ামী লীগকে, যে এমন একটা সংখ্যা দেওয়া হলো যে একেবারে কম না আবার একেবারে বেশি না। এই বিষয়ে একটু জানতে চাই মাহবুব কামাল, এই যে কেউ কেউ বলছেন যে বিএনপির এই ভরাডুবির পেছনে সঠিক নেতৃত্বের অভাব, সেটাও একটা বড় দায়ী। না না, অবশ্যই দায়ী, কারণ বিএনপি তো মেথডিক্যালি ইলেকশনটা করে নাই। তারা সবসময় তাড়াহুড়ার মধ্যে ছিল, তারা সবসময় নিয়তি নির্ভর ছিল যে একটা ডিভাইন ইন্টারভেনশনের মাধ্যমে স্বর্গ থেকে একটা জিনিস নামবে, তারপরে আমরা তারা ক্ষমতা দখল করব, থ্রো বিদেশি ওয়েস্টার্ন পাওয়ার। তারা হলে আপনি দেখেন ওরা যে আবার নীরব ভোট বিপ্লবের কথাও আসলে তারা যে মেথডিক্যালি ইলেকশনটা করে, তো ২-৩টা আমি প্রমাণ দেই। যেমন ধরেন এই যে এতগুলো মানে মনোনয়নপত্র অবৈধ হয়ে গেল কি কারণে? আপনি যখন ইলেকশন করতেছেন, তাই না, তখন তো আপনি একেবারে গুছিয়ে জিনিসটা দাখিল করবেন, আমার ব্যাংক ডিফল্ট আছে কিনা, আমার অমুক আছে কিনা। তারা মানে ইনডিসক্রিমিনেটলি তারা মনোনয়নপত্র সাবমিট করলো এবং দেখা গেল যে অনেকগুলো বাতিল হয়ে গেছে। তারপরে ধরেন ঢাকা শহরে আব্দুল সালাম, উনি আমার ফ্রেন্ড, আমার খুবই ক্লোজ ফ্রেন্ড, ঢাকা 13 আসনে দাঁড়িয়েছিল। তার জন্ম বেড়ে ওঠা সব হচ্ছে এই যে আপনার মির্জা আব্বাসের মতিঝিলে, ঠিক আছে। ওখান থেকেই উনি ডেপুটি মেয়র পর্যন্ত হয়েছিলেন। ওনাকে ওখানে না দিয়ে মোহাম্মদপুরে দেওয়া হলো। মোহাম্মদপুরে তাকে কে একটা আসনে দিল? তার স্ত্রীকে, মির্জা তার স্ত্রীকে। তাইলে এটা কি মেথডিক্যাল হলো? তারপরে ধরেন এই যে সুব্রত রায় সুব্রত চৌধুরী, উনি কি এমন ন্যাশনাল ফিগার যে ওনাকে ঢাকা থেকে ওনাকে নমিনেশন দিতে হবে? এবং নমিনেশনগুলি যা দেয়া হয়েছে, আমি কালকে না পরশুদিন সিরাজগঞ্জের এক সাংবাদিক আমাকে বলতেছিল, সিরাজগঞ্জের 6টা আসনে বিএনপির নমিনেশন যা দেওয়া হয়েছে এটা আনপ্র্যাগম্যাটিক, এটার সঙ্গে মানে বিবেচনাবোধের মিনিমাম কোনো সম্পর্ক নেই। এবং যে কারণে বাজারে কথাই আছে যে ৩-৪ জন করে যে মানে ফর্ম কিনলো, মানে তাদেরকে নমিনেশন দেওয়া হলো, এর পেছনে নাকি নমিনেশন বাণিজ্যও হয়েছে। বড় অঙ্কের নমিনেশন বাণিজ্য হয়েছে। জানি না এটা কতটুকু সত্য। প্রতিটি আসনে গড়ে 15 জন করে বিএনপি নমিনেশন। এবং এইসব করতে গিয়ে আমি বলবো না শুধু এইটাই কারণ, আমি এটা স্বীকার করতেই হবে, না স্বীকার করলে সত্যের অপলাপ হবে, যে সরকার পক্ষ থেকে এটাকে নিয়ন্ত্রণ করার চেষ্টা করা হয়েছে। হ্যাঁ, কিন্তু আমার কথাটা হচ্ছে নিয়ন্ত্রণ তো ৭০ সালেও করার চেষ্টা করা হয়েছিল এলএফও দিয়ে, কিন্তু সেটা তো পারে না, জনগণের জাগরণের কাছে সেটা পারে না। তার মানে বিএনপি মানুষের কাছে সেভাবে যেতে পারে নাই, যে কারণে ডক্টর কামাল হোসেনের ডাক, মির্জা ফখরুল হোসেনের ডাকে তারা সাড়া দেয় নাই। কারণ আপনি কখন কারচুপি করবেন? যখন আপনার কারচুপি করার মতো স্ট্রেংথ থাকবে। ঠিক আছে, জি। বিরতি নিয়ে আসি, বিরতির পর আবার আমরা আসবো আলোচনা। প্রিয় দর্শক, আমাদের সঙ্গে থাকবেন। আবারও স্বাগত জানাচ্ছি আনোয়ার ইস্পাত নিউজ আর এক্সট্রা। আজকে আমাদের বিষয় হচ্ছে নির্বাচনের পর একেবারে শেষ পর্যায়ে আছি। আবারও যাব অজয় দাশগুপ্ত আপনার কাছে। একেবারে শেষ যে বিষয় সেটি হচ্ছে যে এই যে নতুন মন্ত্রিসভা গঠিত হতে যাচ্ছে, বেশ কিছু নতুন চমকও থাকতে পারে এবং 40 থেকে 50 জনের একটি মন্ত্রিসভা হতে পারে। কি মন্তব্য? প্রথমত খুব কঠিন আর কি, মানে 290 জন, তার সঙ্গে যদি আপনি 50 জন করেন তো 10 জন আপনার এমপিদের বাইরে। এই বাছাই করা, আপনি যে দলের 4000 মনোনয়ন চেয়েছে, আপনি দেখবেন যে সংসদে নারী আসন আছে 50টা, তার মধ্যে 45 বা 47-48টা তো আওয়ামী লীগ বা তার জোট পাবে, তাই না? এই যে 4000-এর মধ্যে যারা মনোনয়ন পায় নাই, প্রত্যেকের স্ত্রী, কন্যা, বোন, শালিকা কেউ না কেউ মনে করবে যে আমাকে এটা পুষিয়ে দেওয়া হোক নারী আসন দিয়ে।
এইটা হলো একটা দিক। কিন্তু এই চ্যালেঞ্জটা হচ্ছে কিন্তু যেটা মাহবুব ভাই বলছিলেন যে বাংলাদেশ উন্নত দেশ হতে হলে কিন্তু আপনি একটা পিছিয়ে থাকা দেশে দুর্নীতি অনিয়ম করা অনেক সহজ, কিন্তু সমসাময়িক বিশ্বে তাল মিলিয়ে আপনি উন্নয়নশীল দেশ হবেন, আরও 20 বছর পরে উন্নত দেশ হবেন, সেই দেশে দুর্নীতি, লাগামহীন দুর্নীতি প্রশ্রয় দেওয়া এটা চলবে না। এইটা করতে গেলে আওয়ামী লীগকে এখন কি করতে হবে, বা নতুন সরকারকে এখন কি এইখানে হচ্ছে পদক্ষেপ নিতে মন্ত্রী হবে? সেরকম নিয়োগ করতে হবে, আইনের শাসনটা এরকম নিশ্চিত করতে হবে যে পাপ বাপকেও ছাড়ে না আর কি। আমাদের বরিশালে গৈলা গ্রামে ব্রিটিশ আমলে একজন বিপিন জজ ছিল, তার বাবাকে একটা ভুল করছিল বলে 1 টাকা জরিমানা করেছিল আর কি। এটা যে বাপকেও ছাড়ে না, এই হলো বিপিন জজ। তো এইটাই আপনাকে কিন্তু যেতে হবে এবং কতগুলো জায়গা সুনির্দিষ্ট করতে হবে যে এইখানে আছে, আরও 10 জায়গার সব দুর্নীতি আমি বন্ধ করতে পারবো না, কিন্তু সড়কে আমি অনিয়ম সহ্য করব না, শিক্ষা প্রতিষ্ঠানে আমি অনিয়ম সহ্য করব না। 1, 2, 3টে জায়গা চিহ্নিত করেন। 1, 2 হচ্ছে যে আপনার মন্ত্রী নির্বাচনের ক্ষেত্রে এখন কিন্তু আপনার একটা সুবিধা আছে কি, 1996 শেখ হাসিনা 35% ভোট পেয়েছেন, আসন পেয়েছেন নিজে 150-এর কম, একটা নড়বড়ে অবস্থা ছিল। 2008-এ এসে পরিস্থিতিটা উন্নত হয়েছে কিছু, এই যে এত উন্নয়ন করতে পেরেছে, বিশ্বব্যাংকের সাথে টক্কর খেয়ে পদ্মা সেতু করতে পেরেছে, এটা কিন্তু সাহসের সিদ্ধান্ত নিতে পেরেছে, বঙ্গবন্ধু হত্যার বিচার করতে পেরেছে, যুদ্ধাপরাধীদের বিচার করতে পেরেছে তার সংখ্যাগরিষ্ঠতা থাকার কারণে। এই বেরোতে আরও বেশি, কাজেই ওনার কিন্তু এখন আর অমুক জেলার অমুকে নাখোশ হয়ে সরকারের বিরুদ্ধে গিয়ে একটা কিছু করে ফেলবে বা বিএনপির সাথে হাত মিলিয়ে ঘোট পাকাবে, এই জায়গাগুলো কিন্তু অনেক সীমিত আর কি। বা আমেরিকার কাছে বা ইউরোপীয় ইউনিয়নের কাছে ধর্ণা দেয়া, গভর্নমেন্টের উপর একটা চাপ সৃষ্টি করে কিছু করবে, এই সুযোগটা কমে গেছে। কাজেই দেশের স্বার্থে, উন্নয়নের স্বার্থে, বিকাশের স্বার্থে আরও সর্বপরিমাণে একটা মানবিক গণতান্ত্রিক সমাজ করার জন্য কিন্তু অনেক কঠিন সিদ্ধান্ত তিনি গ্রহণ করলে দেশবাসীর অনেক অনেক বেশি, বিশেষ করে তরুণ সমাজের, যেটা বড় চ্যালেঞ্জ বলবো, একটা 1800-2000 বিসিএস পরীক্ষা আসনের জন্য 4 লাখ 5 লাখ পরীক্ষার্থী, এই জায়গাটা এদেরকে অ্যাড্রেস করা। কোটা সংস্কার আন্দোলন তো শুধু কোটার জন্য হয় নাই, তার পিছনে কিন্তু শিক্ষিত জনগোষ্ঠীর বেকারত্ব, এই জায়গাটা অবশ্যই গুরুত্ব দিতে হবে। রাতারাতি হবে না, কিন্তু মানুষ দেখতে চায় যে হ্যাঁ এদের প্রত্যেকের মেধা প্রতিভার বিকাশের একটা সুযোগ করে দিয়েছে, করে দেয়া হয়েছে। মাহবুব কামাল, আমি একই প্রশ্ন, জি, সেই চ্যালেঞ্জগুলো আমরা জানলাম, এর সঙ্গে আপনি একটু যদি অ্যাড করতে চান। আর সেই সঙ্গে একটু অ্যাড করি যে এক কথায় যে এই যে বিএনপির যে 5 জন তারা কি শপথ নিবেন কিনা, এবং গণফোরামের তারা 2 জনে কি শপথ নেবেন কিনা, আপনার প্রেডিকশন কি, এটা একটি। আর আরেকটি হচ্ছে যে বিএনপি এখন কি করবে। আচ্ছা, প্রথম কথা হচ্ছে বিএনপি এখন কি করবে, এইটার উত্তর খুবই সিম্পল। পত্রপত্রিকা খবর যে আইনি লড়াই এবং পাশাপাশি কর্মসূচি দিয়ে বিএনপি তো বিপ্লবী দল না, বিএনপি তো একটা কনস্টিটিউশনাল ডেমোক্রেটিক পার্টি, তাই না? এটা তো বিপ্লবী দল না। যেমন 13-14 সালে আমরা কি দেখলাম, তারা কু ক্লাক্স ক্লান কিংবা ব্ল্যাক সেপ্টেম্বরের মতো একটা টেরোরিস্ট অর্গানাইজেশনে পরিণত হয়ে গেল, এই যে পেট্রোল বোমা বা এই যে, তাই না? কিন্তু তখন তো মনেই হয় না যে বিএনপি একটা গণতান্ত্রিক দল, তাই না? তো এখন যদি তারা ক্লেম করে যে আমরা ডেমোক্রেটিক দল, আমরা একটা কনস্টিটিউশনাল দল, তাহলে সেইভাবে অ্যাক্ট করতে হবে। কিভাবে কি করা উচিত? 5 জনের শপথ নেওয়া উচিত, 5 জনের শপথ নিয়ে পার্লামেন্টে বসে যাওয়া উচিত। আমি তো বললাম এর চেয়েও করুণ অবস্থা তো আওয়ামী লীগের গেছে, তারা তো সেই অবস্থা ফাইট করে 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 তারা আজকে সার্ভাইভ করেছে, আজকে এই অবস্থায় এসেছে, তাই না? সুতরাং এইটা, আর সবচেয়ে বড় কথা, জাতীয় পার্টি তো এবার বিরোধী দলে থাকছে, এবং জাতীয় পার্টি থেকেও কোনো সাংসদ মন্ত্রী থাকছেন না। হ্যাঁ, আমার কথা হচ্ছে যে বিএনপি তো শেষ হয়ে যায় নাই, বিএনপি তো একটা পলিটিক্যাল পার্টি না, এটা একটা সামাজিক শক্তিও বটে। কারণটা হচ্ছে আপনি দেখেন, মানে এই বিএনপি কিসের, আওয়ামী লীগ বিরোধী একটা সামাজিক শক্তি, এবং এটার স্ট্রেংথ কিন্তু অনেক, এটা কিন্তু ফেলে দেওয়ার মতো না। কি কারণে 5টা সিট পেয়েছে এটা আপনিও বোঝেন, আমিও বুঝি, সবাই বুঝে, কিন্তু এইটাকে ফেলে দেওয়া যাবে না। সুতরাং আপনার শাসন পদ্ধতিতে যদি আপনি চেঞ্জ না আনেন, আপনি যে দুর্নীতির বিরুদ্ধে যদি মানে জিরো টলারেন্স না আনেন, আপনি সুশাসন দিতে না পারেন, তাহলে এই শক্তিটা কিন্তু আবার মাথাচাড়া দিয়ে উঠতে পারে। সুতরাং এই জিনিসটা আপনাকে খেয়াল রাখতে হবে। এবং মিনিস্ট্রির ব্যাপারে আপনি যেটা প্রশ্ন করলেন, সেটা হচ্ছে যে আপনার এই আমাদের পত্রপত্রিকার প্রেডিকশন কিংবা অ্যাপ্রিহেনশন কিন্তু অনেক সময় ঠিক হয় না। শেখ হাসিনার মাথায় যা ঘোরে আমরা কিন্তু অনেক সময় সেটা বুঝতে ব্যর্থ হই।
তো সেটা যাই হোক, মিনিস্ট্রি মানে ক্যাবিনেট যেভাবেই উনি পুনর্বিন্যাস করুন না কেন, আমার একটাই কথা থাকবে যে কয়েকটা ভাইটাল মিনিস্ট্রি যেন উনি খুব চিন্তা ভাবনা করে দেন, যেগুলোর মধ্যে একটা আছে হোম মিনিস্ট্রি, এইটা খুবই ভাইটাল, ফরেন মিনিস্ট্রি খুবই ভাইটাল, অর্থ মন্ত্রণালয় ফিনান্স মিনিস্ট্রি এটা খুবই ভাইটাল। অর্থ মন্ত্রণালয় আসলে যেটা বলা হচ্ছে, হ্যাঁ। অর্থমন্ত্রী কে হতে পারেন, অথবা আপনার একটা প্রেডিকশন কি, আচ্ছা, যদি একটু জানতে চাই। না এইটা আমি অফ হ্যান্ড বলতে পারবো না, কারণ না হচ্ছে যে এমন কথা না বলি মানুষে কয় ঝুট, এমন জায়গায় না বসি মানুষে আচ্ছা, কয় কোনো উট। চমক কি থাকতে পারে সেই বিষয়ে? হ্যাঁ, চমক তো কিছু থাকবেই, আচ্ছা, চমক কিছু থাকবেই, কিন্তু আমি অনেক সময় দেখেছি যে পত্রপত্রিকা বা মিডিয়ার প্রেডিকশনকে মানে নাকচ করার জন্যই কিনা জানি না, শেখ হাসিনা মিডিয়াতে যা বলা হয় তার উল্টাটা করেন, এটা আমি অনেক দেখেছি আর কি। সুতরাং মিডিয়ার কথায় আমার মিনিমাম কোনো আস্থা নাই অ্যাজ ফার অ্যাজ শেখ হাসিনা ইজ কনসার্ন। উনি কিন্তু একটা হাইটে চলে গেছেন শেখ হাসিনা, উনি কিন্তু আমাদের মতো সাধারণ মানুষ নন। মানে আপনি খেয়াল করে দেখবেন তার যে গত 10 বছরের যে কর্মকাণ্ডগুলো এবং তার যে ভিশন, তার যে স্মরণশক্তি, তার যে পার্টির উপরে নিয়ন্ত্রণ, জি। এই উনি কিন্তু একটা হাইটে চলে গেছেন। সুতরাং আমরা ডিকটেট করতে পারবো না তাকে, উনি আমাদের ডিকটেট করবেন। এই সেটাই আসলে অবস্থাটা এখন চলে সময়ের গেছে। অপেক্ষায় আমরা থাকলাম যে হ্যাঁ, আসলে কি সুতরাং হবে। জি, একদম শেষ কথা, এক কথা। এক কথা হচ্ছে যে দুর্নীতি এবং দুর্নীতির অবসান এবং সুশাসন, এই দুইটাই যদি বর্তমান মহাজোট সরকার আপনার মনোযোগ দিতে পারে এবং যদি এই যে সাকসেসফুল হয়, তাহলে নির্বাচনে ইঞ্জিনিয়ারিংয়ে যে অপবাদগুলি উঠেছে সেই অপবাদগুলি আস্তে আস্তে দূরীভূত হয়ে যাবে। অসংখ্য অসংখ্য ধন্যবাদ মাহবুব কামাল এবং অজয় দাশগুপ্ত আমাদের আয়োজনে এসে আমাদেরকে সময় দেওয়ার জন্য। নিশ্চয়ই আমরা আসলে সময় বলবে যে কি হবে। প্রিয় দর্শক, এই ছিল আমাদের আজকের আয়োজন। আপনারা সবাই ভালো থাকবেন, এটি নিউজের সঙ্গে থাকবেন। আমাদের পরবর্তী আয়োজন পলিটিক্স প্লাস দেখার আমন্ত্রণ রইল।